আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের অ্যাডমিশন প্রোগ্রামের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আজকের ক্লাসটিতে আমি সৈয়দ আল নাহিয়ান আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকের ক্লাসটিতে আমি দ্বিতীয় অধ্যায়ের ভেক্টরের দ্বিতীয় পর্বের আলোচনা নিয়ে আপনাদের সামনে এসেছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুতে আমরা যা দেখব তা হলো প্রবলেম সেট 1 এ থাকছে দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক কাঠামো ব্যবস্থায় ভেক্টরের উপাংশ সংক্রান্ত সমস্যা। প্রবলেম সেট 2 এ থাকছে ভেক্টরের গুণন সংক্রান্ত সমস্যা এবং প্রবলেম সেট 3 এ থাকছে ভেক্টর ক্যালকুলাস সংক্রান্ত সমস্যা। তাহলে চলুন আমরা আমাদের আজকের আলোচনা শুরু করে দেই। দেখতে পাচ্ছি প্রবলেম সেট 1 এর মধ্যে ভেক্টর কম্পোনেন্টস ইন 2 ডিমেনশনাল এন্ড 3 ডিমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম। একবারে আমরা দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক কাঠামো অবস্থা একটু ডাইসেক্ট করে দেখব। ডাইসেক্ট না বাইসেক্ট? ডাইসেক্ট ব্যবচ্ছেদ। যেহেতু দ্বিমাত্রিক ব্যবস্থা নিয়ে কথাবার্তা বলছি তাহলে অবশ্যই আমাদের মিনিমাম দুটো অক্ষ এখানে কাজে লাগাতে হবে। সো দিস ইজ বাই আমাদের এখানে চিত্র অনুযায়ী দেখতে পাচ্ছি ডান দিকে এক্স অ্যাক্সিস আছে এবং উলম্ব অক্ষ বরাবর আমরা ওয়াই অ্যাক্সিস নিয়ে কাজ করছি। এবং এই প্রসঙ্গ কাঠামোতে আমাদের কাছে একটি ভেক্টর দেওয়া আছে OA। OA ভেক্টরটি বেসিক্যালি এ ভেক্টরের অবস্থান ভেক্টর। আমরা সবাই জানি অবস্থান ভেক্টর কাকে বলে। তো এক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে পুরো সিস্টেমটাকে উপাংশে ভাগ করে দেখিয়েছি, যেখানে AX হচ্ছে x অক্ষের উপাংশ এবং AY হচ্ছে y অক্ষের উপাংশ। আমরা সবাই আয়ত একক ভেক্টরের সাথে পরিচিত এবং আমরা জানি I, J, K এদেরকেই আমরা আয়ত একক ভেক্টর বলে থাকি। আমরা সবাই আয়ত একক ভেক্টরের সাথে পরিচিত এবং আমরা সবাই জানি I, J, K এদেরকেই আমরা আয়ত একক ভেক্টর বলে থাকি। আমি কি আয়ত একক ভেক্টর ঠিকমতো উচ্চারণ করছি? I আমরা জানি x অক্ষ বরাবর, J আমরা জানি y অক্ষ বরাবর এবং K আমরা জানি z অক্ষ বরাবর একক ভেক্টর। সো দিস ইজ বাই আমরা যখন দেখছি AXI আমরা বলতেই পারি AXI টি হচ্ছে x অক্ষ বরাবর উপাংশ, যেখানে AX হচ্ছে গিয়ে সেই উপাংশের মান এবং AYJ হচ্ছে আমাদের y অক্ষ বরাবর উপাংশ, ভেক্টর উপাংশ অবশ্যই, যেখানে AY হচ্ছে সেই ভেক্টর উপাংশের y অক্ষ বরাবর মান আর J ক্যাপ দিয়ে আমরা বুঝি সেই y অক্ষের ডিরেকশন। দ্যাট ইজ হাউ আমরা A ভেক্টরকে AXI প্লাস AYJ আকারে প্রকাশ করছি। এক্ষেত্রে যদি আমরা A অবস্থান ভেক্টরের মান জানতে চাই তাহলে আমরা বলবো A is equals to AX squared plus AY squared, যেটা আমরা ত্রিভুজ OA B থেকে পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করে পাই। বিকজ আমরা দেখতেই পাচ্ছি স্পষ্টত OB বাহুর দৈর্ঘ্য হচ্ছে AX এবং BA বাহুর দৈর্ঘ্য হচ্ছে AY এবং A ভেক্টরের দিক যদি আমরা সেটা চিন্তা করি x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে, তাহলে আমরা বলতে পারি থিটা is equals to tan ইনভার্স। খেয়াল করে দেখবেন যেহেতু থিটা কোণটি OB বাহুর সাথে হয়েছে অর্থাৎ AX এর সাথে হয়েছে, সুতরাং AY বা AB বাহু বা BA বাহু আমাদের জন্য লম্ব। সুতরাং আমরা বলবো tan ইনভার্স লম্ব বাই ভূমি অর্থাৎ AY ডিভাইডেড বাই AX। এটাই হচ্ছে দ্বিমাত্রিক ব্যবস্থায় ভেক্টরের মান এবং দিকের এক্সপ্রেশন। সো এই হলো আমাদের দ্বিমাত্রিক ব্যবস্থায় কোন একটি ভেক্টরের প্রকাশ উপাংশের মাধ্যমে। এখন যদি আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা একটু দেখি, এখানে দেখতে পাচ্ছি A ভেক্টরটিকে আমরা তিনটি উপাংশে ভাগ করেছি, x অক্ষ বরাবর, y অক্ষ বরাবর এবং z অক্ষ বরাবর। চিত্র যদি দেখি আমাদের A বিন্দুর অবস্থান ভেক্টর OA হচ্ছে গিয়ে এই OA ডিরেকশন বরাবর, সবাই দেখতেই পাচ্ছি। ইন দিস পার্টিকুলার কেস আমরা বলছি AXI এই অংশটুকু হচ্ছে আমাদের x অক্ষ বরাবর উপাংশ এবং AYJ এই উপাংশটুকু আমাদের y অক্ষ বরাবর উপাংশ এবং AZK এই উপাংশটুকু আমাদের z অক্ষ বরাবর উপাংশ। এখন সিমিলারলি প্রিভিয়াস স্লাইডের মতো যদি আমরা এখান থেকে A ভেক্টরের মানের কথা চিন্তা করি, আমরা বলবো √ AX স্কোয়ার্ড প্লাস AY স্কোয়ার্ড প্লাস AZ স্কোয়ার্ড। এবং আমরা আগেই IJK এর পরিচয় বলে এসেছি, তারা আয়ত একক ভেক্টরের সংজ্ঞা অনুযায়ী তিনটি অক্ষ বরাবর তিনটি একক ভেক্টর। এখন যদি আমাদের এই উপাংশগুলোকে নিয়ে কিছু অপারেশন করতে বলে তখন সেক্ষেত্রে আমরা কি করব? যদি আমার কাছে এরকম বলে দেয় যে কোনো একটি ভেক্টর A ইকুয়ালস টু বলা হয়েছে AXI প্লাস AYJ প্লাস AZK এবং B ভেক্টর ইকুয়ালস টু বলা হয় যদি BXI প্লাস BYJ প্লাস BZK, তখন A ভেক্টর এবং B ভেক্টরের যে সমষ্টি হবে বা যোগফল হবে সেটি দেখতে অনেকটা এরকম হবে, যেখানে আমরা বুঝতেই পারছি সহগগুলোকে সমীকৃত করছি। আমাদের এখানে যে আয়ত একক ভেক্টরগুলো আছে I এবং I, এই I গুলোকে আমরা যদি হচ্ছে গিয়ে আলাদা করে নিয়ে যাই এবং এদের সহগগুলোকে আমরা যদি হচ্ছে গিয়ে যোগ করি তাহলে আমরা AX প্লাস BX ইন্টু I পাচ্ছি। সিমিলারলি যেহেতু এখানে যে কন্টেন্ট এখানেও যে কন্টেন্ট আছে, যেগুলোকে কমন নিয়ে আমি বলতে পারি AY প্লাস BY ইন্টু J এবং K কন্টেন্টকে আমরা আলাদা করে কমন নিয়ে বলতে পারি AZ প্লাস BZ ইন্টু K। দিস ইজ দি অ্যাডিশন অর যোগফল বিটুইন A অ্যান্ড B। এটাই হচ্ছে A ভেক্টর এবং B ভেক্টরের মধ্যে যোগফল। বা
এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি ভেক্টর। এবং যদি আমরা বিয়োগফল নির্ণয় করতে চাই তাহলে আমরা এ ভেক্টর থেকে বি ভেক্টর বাদ দিব, অ্যান্ড ইন দ্যাট কেস আমরা আই কে কমন নিব, আই কে কমন নিয়ে ax মাইনাস bx, এবং সিমিলারলি জে কে কমন নিয়ে ay মাইনাস by, এবং কে কে কমন নিয়ে az মাইনাস bz আকারে প্রকাশ করব। এবং এটাই হবে আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী বিয়োগফল। আমরা এবার কিছু গাণিতিক সমস্যার সমাধান করব উইথ দি হেল্প অফ দি প্রিভিয়াস থিওরিজ। প্রশ্ন করছে 3টি একক ভেক্টর যোগ করলে একটি একক ভেক্টর পাওয়া যায় কি? চলুন তাহলে দেখা যাক কি করতে পারি আমরা এই সমস্যা নিয়ে। আচ্ছা, তো এখন চলুন আমরা 3টি একক ভেক্টরের সমন্বয় নিয়ে কিভাবে কাজ করতে পারি সেটার কিছু ফ্রেমওয়ার্ক দাঁড় করাই। প্রথমত, আমাদের যেহেতু একটি একক ভেক্টর দরকার 3টি একক ভেক্টর যোগে, আমরা চিন্তা করি যে যেই একক ভেক্টরটি আমরা পেতে চাই সেটি হচ্ছে গিয়ে জে। খুব ভালো কথা। এখন যে ভেক্টরের সাথে আমার এমন দুটি একক ভেক্টর যুক্ত করতে হবে যার ফলাফল হিসেবে আমাদের রেজাল্ট যেন জেই আসে। এখন যদি আমরা এভাবে চিন্তা করি জে প্লাস 0 ইকুয়ালস টু আমরা কি বলবো? আমরা জেই বলবো। কিন্তু হ্যাঁ, আমরা জানি যদিও ভেক্টরের সাথে আমরা স্কেলারকে যোগ করতে পারি না, কিন্তু আমরা নিশ্চয়ই নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলে এক ধরনের ভেক্টরের সংজ্ঞা পড়ে এসেছি, যেখানে আমরা বলেছি ভেক্টরের মান শূন্য কিন্তু তাদের দিক বিদ্যমান। তো আমরা যদি চিন্তা করি যে এই যে ভেক্টরটিকে আমরা একটি নাল ভেক্টরের সাথে যুক্ত করব, তখন আমরা কিন্তু রেজাল্টেন্ট অবশ্যই জে পাবো। এখানে যেটা ক্যাচ হচ্ছে, আমাদেরকে বলা হয়েছে 3টি একক ভেক্টর যোগ করে কি করে হচ্ছে গিয়ে একটি একক ভেক্টর পাওয়া যায়। আমি যদি নাল ভেক্টর যোগ করিও, সেক্ষেত্রে যে ঝামেলাটা হবে আমাদের জন্য সেটা হচ্ছে আমাদের এই নাল ভেক্টরের মান কিন্তু 1 নয়। দিস ইজ ওয়াই আমাদেরকে এমন ভাবে কাজ করতে হবে যেন বাকি দুটি একক ভেক্টরের সমষ্টি এই নাল ভেক্টর করে ফেলে। আমরা এখন খুব সহজেই হয়তো ধারণা করতে পারছি, যদি আমরা যে কোনো একটি একক ভেক্টর i এবং তার বিপরীত একক ভেক্টর -i নেই, এদের সমষ্টি কিন্তু অবশ্যই শূন্য হবে, বিকজ আমরা বলতে পারি i প্লাস -i ইজ ইকুয়ালস টু 0। এটা কিন্তু শুধুমাত্র i এর জন্য না, এটা j এর জন্য প্রযোজ্য। আমি যদি বলি আমরা j প্লাস মাইনাস j, দ্যাট ইজ অলসো ইকুয়ালস টু 0, এবং এই যে 0 গুলো বলছি এগুলো প্রত্যেকটাই কিন্তু নাল ভেক্টর, বিকজ দুটো ভেক্টরের লব্ধি এদের কিন্তু মান শূন্য, কিন্তু দিক অবশ্যই বিদ্যমান থাকবে। এন্ড সিমিলারলি আমরা বলতে পারি k প্লাস মাইনাস k ইজ অলসো ইকুয়ালস টু নাল ভেক্টর। ঠিক আছে? সো আমরা যদি এখন বলি যে j ভেক্টর প্লাস k ভেক্টর প্লাস মাইনাস k ভেক্টর, এখানে আমরা বুঝতেই পারছি k এবং মাইনাস k মিলে আমাদের জন্য একটি নাল ভেক্টর সৃষ্টি করে দিবে, এবং তারপর আমরা পাবো আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর, যেখানে আমরা বলছি 3টি একক ভেক্টর যুক্ত করে একটি মাত্র একক ভেক্টর কি করে পাওয়া যেতে পারে। আশা করি আমরা সবাই প্রবলেমটি বুঝতে পেরেছি। এটি খুবই সিম্পল প্রবলেম ছিল, জাস্ট টু গেট ইউর বেস লাইন স্ট্রং, আর কোনো কারণে না। তবুও আমরা এরকম টাইপের চিন্তা ভাবনা যেন নিজে থেকে আরো বেশি করে করতে পারি, দ্যাটস ওয়াই এই রিমাইন্ডারগুলো দিয়ে দেওয়া। তাহলে চলুন পরবর্তী প্রবলেমে চলে যাওয়া যাক। পরবর্তী প্রবলেমে বলছে আমার কাছে দুটি ভেক্টর দেওয়া আছে। প্রথম ভেক্টর যেটি দেওয়া আছে বলা হয়েছে 2i প্লাস 3j মাইনাস 5k, এবং দ্বিতীয় যে ভেক্টরটি দেওয়া আছে সেটি হচ্ছে i মাইনাস 2j প্লাস 3k। প্রশ্ন করা হচ্ছে এই দুটি ভেক্টরের সাথে কি ভেক্টর যোগ করলে লব্ধি হিসেবে যে ভেক্টর পাওয়া যাবে। বুঝতেই পারছি খানিকটা আগের মতোই প্রবলেমটা, চলুন দেখি সলভ করতে পারি কিনা। এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা ধরে নিতে পারি যে কোনো একটি ভেক্টর p, যেই p ভেক্টরের সাথে আমাদের উদ্দীপকে দেওয়া দুটি ভেক্টরকে যুক্ত করলে আমরা ফলাফল হিসেবে বা লব্ধি হিসেবে যে ভেক্টর পাবো। যদি এটা ধরে নেই তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে p প্লাস এই ভেক্টরটি প্রথমটি 2i প্লাস 3j মাইনাস 5k প্লাস i মাইনাস 2j প্লাস 3k, এই ভেক্টর দ্বয়ের সমষ্টি হবে আলটিমেটলি যে ভেক্টর। এখন যদি আমরা নরমাল নিয়মে কাজগুলো করে যাই বা অপারেশনগুলো করে যাই, দেখি কি আসে। সো p ইজ ইকুয়ালস টু আমরা কি বলতে পারবো? p ইজ ইকুয়ালস টু বলতে পারবো j মাইনাস 2i মাইনাস 3j প্লাস 5k মাইনাস i প্লাস 2j মাইনাস 3k। কেন এরকম করলাম? বিকজ আমাদেরকে p ভেক্টরের মানটাই বের করতে হবে। আমরা ধরে নিয়েছি এই p ভেক্টরটিকেই আমাদের উদ্দীপকের সাথে যুক্ত করলে বা উদ্দীপককে দেওয়া দুটি ভেক্টরের সাথে যুক্ত করলে লব্ধি হিসেবে যে পাওয়া যায়, এন্ড দ্যাট ইজ ওয়াই আমরা p এর মান বের করতে চাই, এন্ড দ্যাট ইজ ওয়াই p কে বাদে রেখে বাম পাশে রেখে বাকি সবাইকে আমরা ডান পাশে নিয়ে আসলাম। এবার দেখি অপারেশন করে আসলে কি পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি এখানে -2i এবং এখানে -i মিলে 3i ক্রিয়েট করেছে। এবার দেখতে পাচ্ছি এখানে যে কম্পোনেন্ট আছে
-3j আছে এবং +2j আছে। সো এই +2j এবং এই j মিলে 3j ক্রিয়েট করছে এবং -3j তাকে আবার নালিফাই করে 0j করে ফেলেছে। সো দ্যাটস ওয়াই আমরা সেই কম্পোনেন্টটাকে আর লিখছি না। এবং k এর কম্পোনেন্ট যদি দেখি এখানে দেখতে পাচ্ছি আমরা +5k, এখানে দেখতে পাচ্ছি -3k, সো আলটিমেটলি আমরা পাবো +2k। আমরা তাহলে লব্ধি হিসেবে বলতে পারি p - 3i + 2k। এটাই হচ্ছে আমাদের কি ভেক্টর যে প্রশ্ন করা হয়েছিল, সেই কি ভেক্টরের অ্যান্সার হচ্ছে গিয়ে p। এই p ভেক্টরকে যুক্ত করলেই আমরা ফলাফল হিসেবে আলটিমেটলি j কে পাচ্ছি। আশা করি সবাই বুঝতে পেরেছি প্রবলেমটি। চলুন তাহলে পরবর্তী স্লাইডে চলে যাওয়া যাক। এখানে প্রশ্ন করা হচ্ছে একটি কণার অবস্থান ভেক্টর r = t² - 1i + 2tj। দেখাতে বলেছে xy তলে কণাটির সঞ্চারপথ একটি অধিবৃত্ত। আমরা যারা সঞ্চার পথের অঙ্ক করে এসেছি বা স্থানাঙ্ক জ্যামিতি করে এসেছি তারা বুঝতে পারছি এটি একটি সঞ্চার পথের অঙ্ক। আশা করি সবাই পারবো। আমরা একটু এগিয়ে যাই সলিউশনের দিকে। যেহেতু আমাদেরকে xy তলে কণাটির সঞ্চারপথ বের করতে বলেছে, আমরা তার অবস্থান ভেক্টরটি আগে নিয়ে নিই। r = বলা হচ্ছে t² - 1 * i + 2t * j। এখানে আমরা বুঝতেই পারছি এটি একটি প্যারামেট্রিক ইকুয়েশন। খেয়াল করে দেখবেন আপনারা, আমরা চিন্তা করে দেখতে পারি যে এই r ভেক্টরটিকে আমরা আসলে একটি দ্বিমাত্রিক ভেক্টর হিসেবে ঘোষণা দিয়ে ফেলতে পারি, যেখানে আমরা বলতে পারি r = rxi + ryj, যেখানে rx হচ্ছে তার x অক্ষ বরাবর উপাংশ এবং ry হচ্ছে তার y অ্যাক্সিস বরাবর উপাংশ বা কম্পোনেন্ট। যদি তাই হয় তাহলে আমরা বলতে পারি rx = t² - 1 এবং ry আমরা বলতে পারি 2t। যদি আমরা স্থানাঙ্ক জ্যামিতির সাহায্য নেই, আমরা rx কে x এবং ry কে y হিসেবে চিন্তা করতে পারি। যেহেতু স্থানাঙ্ক জ্যামিতির সাহায্য নিয়ে আমরা rx কে x বা ভুজ এবং ry কে y বা কোটি বলতে পারি, সুতরাং সেক্ষেত্রে আমরা বলতেই পারি x = বেসিক্যালি t² - 1 এবং y আমরা বলতে পারি 2t। যদি আমরা সমীকরণগুলোকে নাম্বার দিয়ে দেই তাহলে আমরা এখানে 2 নাম্বার ইকুয়েশন থেকে বলতে পারি y এর একটি ভ্যালু t দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। 2 নম্বর সমীকরণ থেকে আমরা বলতে পারি যে t = y/2। কেন এই কাজটি করলাম? কারণ t একটি প্যারামিটার। আমরা বুঝতেই পারছি এই প্রত্যেকটি সমীকরণে t একটি প্যারামিটার। আমি প্যারামিটারকে প্রতিস্থাপন করে y এর মাধ্যমে প্রকাশ করছি। তার কারণ হচ্ছে যেহেতু আমাদের কাছে সঞ্চার পথের সমীকরণ চেয়েছে বা সঞ্চার পথের সমীকরণ কিরকম সেটা প্রমাণ করতে বলেছে, দিস ইজ ওয়াই আমাদের পুরো ইকুয়েশনটাকে কমন মোস্ট বা সবথেকে সাধারণ চলকে প্রতিস্থাপন করতে হবে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমি সমীকরণ থেকে সব ধরনের t কে এলিমিনেট করে সেখানে x এবং y আনতে চাই। সো যেহেতু আমরা t এর মান y এর সাপেক্ষে প্রকাশ করেছি, এবার আমরা কি করব? আমরা 1 নম্বর সমীকরণে গিয়ে t এর এই মানটি বসিয়ে দিব। সো 1 নম্বর সমীকরণ আমরা জানি x = t² - 1। যদি এখানে আমরা এখন y এর মানটি বসাই বা t এর মানটি বসাই, t = আমরা বলবো y²/4 because t = y/2, t² হবে y²/4 - 1। ক্যালকুলেশন করলে আমরা বুঝতে পারছি এখান থেকে 4 × x + 1 = y² অথবা y² = 4 × x + 1। আমরা সবাই জানি এই সমীকরণটি দেখতে কিরকম। এটি আসলে একটি পরাবৃত্তের সমীকরণ এবং আমরা সবাই জানি আমাদের বইগুলোতে অধিবৃত্তকে আসলে পরাবৃত্ত বলেই প্রকাশ করা হয়েছে, ফিজিক্স বইগুলোতে। সো দিস ইজ ওয়াই এটি একটি পরাবৃত্তের সমীকরণ এবং আমাদের প্রশ্ন অনুযায়ী কিন্তু ব্যাপারটি মিলে যাচ্ছে। আমাদের বই অনুযায়ী যদি চিন্তা করি এটা অবশ্যই অধিবৃত্তের সমীকরণ, বই অনুসারে চিন্তা করলে কিন্তু প্রকৃতপক্ষে না, এটি একটি পরাবৃত্তের সমীকরণ। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। সো যেটা বলছিলাম, আসলে আমাদের কাছে যে প্যারামিটার সমীকরণ দেওয়া হয়েছিল বা প্যারামেট্রিক অবস্থান ভেক্টর দেওয়া হয়েছিল, সেটাকে ক্র্যাক করে আমরা কিন্তু আলটিমেটলি আমাদের পরাবৃত্তের সমীকরণে পৌঁছে গেছি। আশা করি সবাই বুঝতে পেরেছি। যদি বুঝতে না পেরে থাকি তাহলে কষ্ট করে জানো ভিডিওটা এখনই পজ দিয়ে আমরা একটু রিওয়াইন্ড করে দেখে নেই কি বলা হয়েছে। আমাদের পরবর্তী প্রবলেমে বলা হচ্ছে পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল দুটি বলের লব্ধি হচ্ছে h নিউটন। যদি লব্ধি একটি বলের সাথে 60 ডিগ্রি কোণে থাকে তবে বল দুটির মান নির্ণয় করো। তাহলে আমরা ধরে নেই এই হচ্ছে আমাদের সেই লব্ধিটি 80 নিউটন, এটাকে আমরা বললাম r। প্রশ্ন অনুসারে বলা হয়েছে এই লব্ধির যে উপাংশরা আছে সেই উপাংশগুলো প্রত্যেকে পরস্পরের সাথে লম্ব। তো দুটি উপাংশ দুটো যদি পরস্পরের সাথে লম্ব হয় তারা দেখতে অনেকটা এরকম হওয়া উচিত, তাই নয় কি? কারণ আমাদের লব্ধিটি প্রথম চতুর্ভাগের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এই লব্ধির উপাংশ যেটি ভূমি উপাংশ সেটি rx বরাবর বা x অক্ষ বরাবর, আরেকটি হচ্ছে ry বরাবর বা y অক্ষ বরাবর।
এখন প্রশ্নে যেহেতু বলা হয়েছে যে লব্ধিটি একটি বলের সাথে 60 ডিগ্রি কোণ করে আছে, তাই আমরা ধরে নিচ্ছি সেই 60 ডিগ্রি কোণটি আমাদের লব্ধি rx এর সাথে করেছে, অর্থাৎ rx এবং r এর মধ্যবর্তী কোণ থিটা ইকুয়ালস টু হবে 60 ডিগ্রি। তাহলে আমরা ত্রিকোণমিতি ব্যবহার করে খুব সহজেই বলতে পারি যে rx ইকুয়ালস টু হচ্ছে r cos 60। r এর মান কত? r এর মান হচ্ছে 80, সো আমরা বলতে পারি 80 cos 60, এবং ry ইকুয়ালস টু বলবো আমরা r sin 60। যেহেতু r এর মান 80, তাহলে এটা মান হবে 80 sin 60। মানগুলো যদি আমরা আলাদা করে ক্যালকুলেট করি, তাহলে আমরা rx এবং ry এর ভ্যালু পেয়ে যাব। আমরা সবাই জানি cos 60 ভ্যালু হাফ, সুতরাং আমরা বলে ফেলতে পারি rx ইকুয়ালস টু হচ্ছে 40 নিউটনস, এবং আমরা জানি sin 60 মান হচ্ছে √3/2, সো দিস ইজ বাই আমরা বলতে পারি ry ইজ ইকুয়ালস টু 40 √3 নিউটনস। যেহেতু আমাদের কাছে বল দুটির মান নির্ণয় করতে বলেছে, সো দিক নিয়ে আমরা কথাবার্তা না বলে সহজেই তাদের মান নিয়ে আলোচনা শেষ করে দিলাম। পরবর্তী টপিকে চলে যাওয়া যাক তাহলে। এবার আমরা প্রবলেম সেট 2 এ ভেক্টর গুণন সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি ভেক্টর গুণন বা ভেক্টর মাল্টিপ্লিকেশন বেসিক্যালি দুই রকম। প্রথমত স্কেলার গুণন বা ডট গুণন দিয়ে আমরা হচ্ছে গিয়ে দুটো ভেক্টরের গুণফল থেকে একটি স্কেলার রাশি পেয়ে থাকি, which can be defined as দুটি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কজের অনুপাত। আর যদি আমাদের কাছে দুটি ভেক্টরকে এভাবে প্রকাশ করা হয়, যেখানে আমরা তিনটি ত্রিমাত্রিক একক ভেক্টর সাহায্যে প্রকাশ করছি, a ইকুয়ালস টু axi প্লাস ayj প্লাস az কে, এবং b ভেক্টর ইজ ইকুয়ালস টু bxi প্লাস byj প্লাস bz কে, তখন সেক্ষেত্রে a ডট b এর গুণফল হবে ax bx প্লাস ay by প্লাস az bz। আই গেস এটুকু আমরা সবাই পারি। আর ভেক্টর গুণন বা ক্রস গুণন দ্বারা আমরা কি বুঝাই? যেখানে দুটি ভেক্টরের গুণফলের মাধ্যমে আরেকটি ভেক্টর রাশি পাওয়া যায়, সেটাকে আমরা ভেক্টর ক্রস গুণন বলেছি, এবং একে সংজ্ঞায়িত করা হয়েছে a ক্রস b ইকুয়ালস টু ইটা ইনটু ab sin থিটা। দ্যাট ইজ দুটি ভেক্টরের মান তাদের মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত এবং একটি একক ভেক্টর ইটা, যেটি a এবং b এর লম্ব সমতলের উপর একক ভেক্টর। আর যদি তাদের এরকম a ক্রস b আকারে আমরা প্রকাশ করতে চাই, যেখানে আমাদের তিনটি একক ভেক্টর হিসেবে দেওয়া আছে, আর যদি আমরা এভাবে প্রকাশ করতে চাই ভেক্টর রাশি দুটোকে, আর যদি আমাদেরকে ভেক্টর রাশি দুটোকে এমন ভাবে দিয়ে দেওয়া থাকে যাতে করে তাদের তিনটি উপাংশই দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা তাদেরকে দিয়ে একটি 3/3 ম্যাট্রিক্স গঠন করে সেই ম্যাট্রিক্সের মান থেকেই ভেক্টরের গুণফল বের করতে পারি। তাহলে চলুন এবার আমরা ভেক্টর গুণন বিষয়ে কিছু প্রবলেম সলভ করে ফেলি। আমাদের প্রথম সমস্যাটিতে বলা হচ্ছে m এর মান কত হলে a ভেক্টরটি এবং b ভেক্টরটি পরস্পরের উপর লম্ব হবে। আমরা আশা করি সবাই জানি যদি a ভেক্টর এবং b ভেক্টর দুটি ভেক্টর পরস্পরের উপর লম্ব হয়, তাহলে তাদের ডট গুণফলের মান 0 হয়। তার কারণ কি সেটাও বলে দিচ্ছি। a ডট b ইকুয়ালস টু আমরা জানি ab cos থিটা। এখন যদি তারা পরস্পরের উপর লম্ব হয়, দ্যাট মিন্স থিটা ইকুয়ালস টু হ্যাভ টু বি 90 ডিগ্রিজ। আর যদি তাই হয়, তাহলে আমরা যদি মানটি বসিয়ে দেই ab cos 90 ডিগ্রি, আমরা সবাই জানি cos 90 এর ভ্যালু হচ্ছে 0, তখন সেক্ষেত্রে a ডট b এর ভ্যালু হয়ে যায় 0। and that is why আমরা বলে থাকি যদি কোনো দুটি ভেক্টর পরস্পরের উপর লম্ব হয়, তাহলে তাদের ডট গুণফলের মান কত হবে? 0 হবে। এখন আমাদের কাছেও যে দুটি ভেক্টর দেওয়া আছে, আমরা ধরে নিচ্ছি তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এবং সেই অ্যাজাম্পশন থেকে আমরা বলছি তাদের ডট গুণফল কত হবে? 0 হবে। এবার যদি আমরা ইকুয়েশনটাকে এভাবে ড্রপ করি যে a এর ভ্যালু বসিয়ে দিচ্ছি 5i মাইনাস 2j প্লাস 9k ইন্টু b এর ভ্যালু যদি বসিয়ে দিই mi প্লাস 4j প্লাস k ইজ ইকুয়ালস টু কত? আমাদের প্রশ্ন মতো এটা হবে 0। এখন আমরা ডট গুণফলের একটু আগের স্লাইডে দেখে এসেছি সূত্রগুলো কিভাবে আসলে এই গুণফলটিকে করা যায়। আমরা তাহলে বলতে পারি যে 5m মাইনাস 8 প্লাস 9 ইজ ইকুয়ালস টু 0, which is equals to বলা যায় 5m equals to 9 minus 9 plus 8 equals to বলা যায় 5m is equals to minus 1. সুতরাং m is equals to minus 1/5. সুতরাং আমরা বলতে পারি m এর ভ্যালু যদি minus 1/5 হয়, তবে কেবলমাত্র a এবং b এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, অর্থাৎ তারা পরস্পর লম্ব হবে। আশা করি সবাই বুঝতে পেরেছি। পরবর্তী প্রবলেমে চলে যাই তাহলে আমরা। বলা হচ্ছে একটি কণার উপর f is equals to 9i plus 6j minus 9k বল প্রয়োগ করার ফলে y অক্ষ বরাবর 15 মিটার সরে গেল। কণাটির উপর কৃত কাজ কত নির্ণয় করো। এখন ব্যাপারটা খেয়াল করে দেখি, আমাদের কাছে বলা হয়েছে কি কি।
আমাদের কাছে দেওয়া আছে f ইজ ইকুয়ালস টু হচ্ছে 9i প্লাস 6j মাইনাস 9k এবং বলা হচ্ছে y অক্ষ বরাবর 15 মিটার সরে গেল। যেহেতু y অক্ষের কোনো ডিরেকশন বলা নাই, আমরা ধরে নিব y অক্ষের ধনাত্মক দিক বরাবর সে 15 মিটার সরে গেছে, and that is why আমরা বলতে পারি অবস্থান ভেক্টর r is equals to 15j। আশা করি বুঝতে পারছি কেন, বিকজ y অক্ষের ধনাত্মক দিক বরাবর j এবং যেহেতু 15 মিটার তার ভ্যালু, দ্যাটস why 15। এবং যেহেতু f এর কোনো ইউনিট আমাদের কোশ্চেনে বলা নাই, আমরা অবশ্যই ধরে নিব এটি SI ইউনিটে আছে, সো দিস ইজ দি নিউটন। এখন আমরা সবাই জানি যে কৃতকাজ ইকুয়ালস টু f ডট r, দুটি ভেক্টরের ডট গুণফলই হচ্ছে কৃতকাজ। কার কার ডট গুণফল? বল এবং সরণের মধ্যবর্তী ডট গুণফল বা অবস্থান ভেক্টরের মধ্যবর্তী ডট গুণফল। সুতরাং আমরা বলতে পারি 9i প্লাস 6j মাইনাস 9k ইন্টু 15j, এটাই হবে আমাদের জন্য কৃতকাজের মান। এখান থেকে আমরা বলতেই পারি 15 ইন্টু 6 জুল হচ্ছে কৃতকাজ। গুণ করলে আমরা কি পাচ্ছি? 90 জুলস। তো কৃতকাজ হচ্ছে 90 জুলস। তাহলে চলুন পরবর্তী প্রবলেমে চলে যাওয়া যাক। বলা হচ্ছে p equals to 5i plus 6j plus 3k এবং q is equals to 4i minus 5j plus 2k ভেক্টর দ্বয় যে তলে অবস্থান করে তার উলম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। তো বলা হয়েছে p vector is equals to 5i plus 6j plus 3k এবং q vector equals to বলা হয়েছে 4i minus 3j plus 2k। এখন আমরা জানি ভেক্টর দ্বয় যে তলে আছে তার তলে যদি একটি উলম্ব ভেক্টর নির্ণয় করতে হয় তাহলে আমাদের ক্রস গুণফলের সাহায্য নিতে হবে। সো আমরা বলতে পারি p cross q is equals to i j k 5 6 3 4 minus 3 2 is equals to, আমি যদি i কে ধরি তাহলে i এর ব্লক অফ থাকবে কত? 12 মাইনাস মাইনাস প্লাস 9 মাইনাস j 10 minus 12 plus k minus 15 minus 24 তার দাঁড়াচ্ছে 21i minus minus plus 2j, এখানে হয়ে যাবে minus 9 3k। তো এটাই হচ্ছে আমাদের এমন একটি ভেক্টর c ধরে নিলাম যেটি p এবং q এর উপর লম্ব ভেক্টর। যদি চিত্রটা আঁকি দেখতে অনেকটা এরকম হবে। এই হচ্ছে গিয়ে থিটা, মধ্যবর্তী কোণ বিটুইন p and q এবং এদের লম্ব সমতলে যে ভেক্টরটি আছে সেটি হচ্ছে আমাদের জন্য c, which is equals to p cross q। সো আমরা কিন্তু p এবং q ভেক্টর দ্বয় যে তলে অবস্থান করছে তার উলম্ব তলে একটি ভেক্টর পেয়ে গেছি, which is c। এবার যদি আমরা c ভেক্টরটিকে c ভেক্টরের মান দিয়ে ভাগ করি, which will be 21i plus 2j minus 39k divided by 21 whole square plus 2 whole square plus minus 39 whole square। এই ভেক্টরটি হবে আলটিমেটলি আমাদের একটি একক ভেক্টর যেটি p এবং q এর উলম্ব তলে আছে। এখন এটা ক্যালকুলেট করলেই বের হয়ে যাবে একক ভেক্টর যেটি p এবং q ভেক্টর দ্বয়ের উলম্ব তলে আছে। তাহলে চলুন পরবর্তী প্রবলেমে চলে যাওয়া যাক। এখানে বলা হচ্ছে একটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো যার কর্ণ দুটি যথাক্রমে a is equals to এত এবং b equals to এত। আমরা সবাই জানি যদি সামান্তরিকের কর্ণের ভেক্টর দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে সেই সামান্তরিকের ক্ষেত্রফল equals to half into modulus of a cross b। এই জন্য প্রথমে আমাদের a cross b এর মান বের করতে হবে, আর a cross b এর মান বের করার জন্য আমরা আগে ভেক্টর ফর্মটা বের করব এবং সেই ভেক্টর ফর্ম বের করার জন্য আমরা আগে 3x3 ম্যাট্রিক্সটি বিল্ড করছি। a দেওয়া আছে কত? i, দ্যাট মিন্স 1 3 and 3 এবং b দেওয়া আছে 8 1 and -1।
8 1 এবং -3 যদি আমরা এখন ক্যালকুলেশনটা কমপ্লিট করি বলবো I is equals to -9 -3 minus j is equals to j into -3 -24 and k is equals to -11i minus plus 27j minus 23k সুতরাং আমরা বলতে পারি মডুলাস অফ a cross b equals to হচ্ছে root over 11 squared plus 27 squared plus 23 squared সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে half into root over 11 squared plus 27 squared plus 23 squared equals to 18.57 square unit এটাই হচ্ছে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল আশা করি সবাই বুঝতে পেরেছি পরের প্রবলেমে যাই বলা হয়েছে একটি ঘূর্ণনরত কণার ব্যাসার্ধ ভেক্টর দেওয়া আছে এবং প্রযুক্ত বলও দেওয়া আছে টর্ক নির্ণয় করতে বলেছে আমরা সবাই জানি টর্ক টাউ ইকুয়ালস টু আর ক্রস এফ ইকুয়ালস টু আমরা বলতে পারি আই জে কে 4 -7 to 9 plus 6 minus 9 I 63 minus 12 j into minus 36 minus 18 plus k 24 plus 63 equals to 51i minus plus 54j plus 87k এটাই তাহলে আমাদের নির্ণেয় টর্কের মান টর্ক এটাই তাহলে আমাদের নির্ণেয় টর্ক তাহলে আমরা পরবর্তী টপিকে মুভ করি বলা হচ্ছে a ডট a এবং a ক্রস a এর মান নির্ণয় করতে হবে তো আমরা বলতে পারি a ডট a ইকুয়ালস টু হচ্ছে a ভেক্টরের মান ইনটু a ভেক্টরের মান ইনটু cos অফ 0 ডিগ্রি কারণ a ভেক্টর এবং a ভেক্টর অবশ্যই যেহেতু দুটি একই ভেক্টর সমান ভেক্টর তাদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি ইকুয়ালস টু আমরা বলতে পারি a স্কয়ার্ড যেখানে a হচ্ছে গিয়ে ভেক্টর a এর মান এবং যদি আমরা a ক্রস a নিয়ে চিন্তা করি তাহলে আমরা বলতে পারবো এটা ইনটু a ভেক্টরের মান ইনটু a ভেক্টরের মান ইনটু sin 0 ডিগ্রি বিকজ a ভেক্টরের মধ্যবর্তী কোণ পরস্পর শূন্য কারণ তারা একই ভেক্টর বা সমান ভেক্টর যেহেতু sin 0 ডিগ্রি ভ্যালু 0 তাই a ক্রস এর ভ্যালু হয়ে যাবে সম্পূর্ণ 0 আশা করি বুঝতে পারছি আমরা সবাই আমাদের পরবর্তী প্রবলেমে বলা হয়েছে একটি সামান্তরিকের সন্নিহিত বাহু দুটি যথাক্রমে a equals to 3i plus j minus 2k এবং b is equals to 2i minus j minus k সামান্তরিকটির ক্ষেত্রফল কত নির্ণয় করতে বলা হয়েছে আমরা জানি যদি একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দেওয়া থাকে তাহলে সেই সন্নিহিত বাহুদ্বয়ের ভেক্টর গুণফলের মানই হচ্ছে সেই সামান্তরিকের ক্ষেত্রফল সুতরাং আমরা যদি আগে a ক্রস b ভেক্টরটি বের করতে চাই তাহলে আমাদের সেক্ষেত্রে এরকম একটি ম্যাট্রিক্স গঠন করতে হবে which we know 3 1 -2 2 -1 -1 সুতরাং এটাই কোশ্চেন বলতে পারি I into -1 -2 minus j into
minus 3 plus 4 plus k into minus 3 minus 2 minus 3i plus j minus 5k. a cross b এর মান হবে root over 3 squared plus 1 squared plus 5 squared equals to root over 9 plus 1 plus 25 equals to root over 35. সুতরাং সামুদ্রিক ক্ষেত্রফল হচ্ছে root over 35. সুতরাং a cross b এর মান equals to root over 35. যদি আমরা এটাকে দশমিকে নিয়ে আসি তাহলে অ্যান্সারটা আসে 5.92 মিটার স্কয়ার্ড। আশা করি সবাই বুঝতে পারছি। আমাদের পরবর্তী প্রবলেমে বলা হচ্ছে দুটি ভেক্টরের স্কেলার গুণফল 20 একক এবং এদের ভেক্টর গুণফলের মান 6 একক। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলা হয়েছে। ধরে নেই ভেক্টর দ্বয় যথাক্রমে p এবং q। তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারবো pq cos of theta is equals to 20 এবং pq sin of theta equals to বলতে পারবো আমরা 6 root over 2। এটাকে 1 নাম্বার দিই, এটাকে 2 নাম্বার দিই। যদি আমরা 2 নাম্বার সমীকরণকে 1 নাম্বার দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি pq sin theta divided by pq cos theta is equals to 6 root over 2 divided by 20. pq এবং pq বাদ চলে গিয়ে বাম পক্ষে থাকে tan theta is equals to 6 root over 2 divided by 20. সুতরাং theta equals to আমরা বলতে পারি 3 root over 2 divided by 10 tan inverse. ক্যালকুলেশন করে মানটি আসে কত দেখা যাক। equals to আসে 22.98 ডিগ্রি অথবা 22 ডিগ্রি 59 মিনিট। যেভাবে অ্যান্সার লিখতে চাই না কেন। এবার আমরা ভেক্টর ক্যালকুলাস সংক্রান্ত সমস্যা নিয়ে সমাধান করব। আমরা সবাই জানি ভেক্টর ক্যালকুলাসে আমাদের বইয়ের সিলেবাস অনুযায়ী তিনটি টপিক আমরা পড়ে থাকি। একটি হচ্ছে গ্রেডিয়েন্ট, অন্যটি ডাইভারজেন্স এবং অন্যটি কার্ল। এখন ঘটনা হচ্ছে তিনটি ক্ষেত্রে একটা জিনিস আমাদের জন্য খুবই কমন, সেটা হচ্ছে নাবলা। খেয়াল করে দেখব ডাইভারজেন্স, কার্ল এবং গ্রেডিয়েন্ট তিন ক্ষেত্রেই আমাদের নাবলা ব্যাপারটি চলে আসে। নাবলা কি আই গেস আমরা জানি। নাবলা হচ্ছে এই অপারেটরটি। এই অপারেটরটি কি আসলে? এটি একটি পার্শিয়াল ডিফারেনশিয়াল অপারেটর, যেখানে বেসিক্যালি ভেক্টর কম্পোনেন্টের মাধ্যমে আমরা প্রত্যেকটি চলককে আলাদা আলাদা করে ধরে ডিফারেন্সিয়েট করি। অ্যান্ড যেহেতু প্রতিটি চলক শুধুমাত্র নিজ নিজ অক্ষ ব্যবস্থা সাপেক্ষে ডিফারেন্সিয়েটেড হয়, দিস ইজ ওয়াই এই পুরো ব্যাপারটাকে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা আংশিক ব্যবকলন বলে জেনে থাকি। যখন আমরা গ্রেডিয়েন্ট বের করে থাকি আমাদের মনে রাখতে হবে সেই গ্রেডিয়েন্ট ফাই অবশ্যই একটি স্কেলার ক্ষেত্রের জন্য প্রযোজ্য। অর্থাৎ যে কোনো স্কেলার ক্ষেত্রের যদি আমরা পরিবর্তনের হারটিকে ভেক্টর রূপে পেতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা সেই স্কেলার ক্ষেত্র ফাইকে একবার পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব উইথ দি হেল্প অফ নাবলা। তখন আমাদের যে ফলাফলটি আসবে সেটি হবে বেসিক্যালি গ্রেডিয়েন্ট অফ ফাই। এবং ডাইভারজেন্স যখন বের করব তখন খেয়াল রাখতে হবে ডাইভারজেন্স এবং কার্ল দুটোই কিন্তু ভাইয়া অবশ্যই একটি ভেক্টর ক্ষেত্রের জন্য। আমরা এখানে আলোচনার সুবিধাতে ধরে নিয়েছি ভি একটি ভেক্টর ক্ষেত্র, যেই ভেক্টর ক্ষেত্রের এক্স ওয়াই জেড তিনটি অঙ্কেরই উপাংশ থাকতে পারে। যখন আমরা ডাইভারজেন্স ক্যালকুলেট করব তখন নাবলার সাথে সেই ভেক্টর ক্ষেত্রের ডট গুণফল, এবং যখন আমরা কার্ল বের করব তখন সেই নাবলার সাথে আমাদের ভেক্টর ক্ষেত্রের ক্রস গুণফল নিয়ে কাজ করতে হবে। কিভাবে ক্যালকুলেশনগুলো হয় সেগুলো আরো ডিটেইলসে আমরা সামনের প্রবলেমগুলোতে সলভ করতে করতে ইনশাআল্লাহ বলে দিব। তো চলুন আমরা প্রবলেমগুলো সলভ করতে চলে যাই। প্রথম প্রবলেমে বলা হচ্ছে একটি ভেক্টর ক্ষেত্র দেওয়া আছে আমাদের কাছে এবং একটি স্কেলার ক্ষেত্র দেওয়া আছে আমাদের কাছে। তারপর প্রশ্ন করা হয়েছে 1 1 1 এই বিন্দুতে সেই ভেক্টর ক্ষেত্র এবং স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্টের ডট গুণফলের মান কত। তো প্রথমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই স্কেলার ক্ষেত্রটির গ্রেডিয়েন্ট বের করব। এখন আমরা জানি এই গ্র্যাড অফ ফাই বের করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের প্রদত্ত এই স্কেলার ফিল্ডটিকে একবার পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে। তো চলুন করে ফেলি আমরা নাবলার সাহায্যে সেই কাজটি। আমরা জানি নাবলার জন্য আমাদের আসবে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড ইন্টু ফাই। ফাইয়ের জায়গায় বসবে 9y প্লাস এক্স স্কোয়ার জেড ইকুয়ালস টু। তাহলে আমরা প্রথমে
9y কে একবার পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব, তারপর x² z কে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব। এখন পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের রুল অনুযায়ী i del del x শুধুমাত্র x সম্বলিত পদকে ডিফারেন্সিয়েট করতে পারবে। দ্যাট ইজ ওয়াই আমরা i del del x এর সামনে x² z ফাংশনটিকে টান দিয়ে নিয়ে আসলাম, প্লাস যে del del y শুধুমাত্র y সম্বলিত পদকে ডিফারেন্সিয়েট করতে পারবে বলে 9y কে তার সামনে নিয়ে আসা হলো, এবং সিমিলারলি k del del z শুধুমাত্র z সম্বলিত পদকে ডিফারেন্সিয়েট করতে পারবে বলে x² z কে তার সামনে রেখে দেওয়া হলো। যদি আমরা এখন ডিফারেন্সিয়েশনটি সম্পূর্ণ করি, আমরা বুঝতেই পারছি কিরকম আর রেজাল্ট আসবে। আমার এই ক্ষেত্রে রেজাল্ট আসবে twice x zi প্লাস এই ক্ষেত্রে রেজাল্ট আসবে 9j প্লাস এক্ষেত্রে x² ধ্রুবক হয়ে সামনে চলে আসবে এবং z কে ডিফারেন্সিয়েট করে হয়ে যাবে 1, সো আমরা বলতে পারি x² k। এটাই হচ্ছে আমাদের জন্য গ্র্যাড ফাই এর ভ্যালু। আমরা এবার পরবর্তী পেজে অঙ্কটি কন্টিনিউ করছি। যদি আমরা এবার a ডট del phi বের করতে চাই, তাহলে আগে আমরা a ভেক্টরটির মান বসিয়ে দিই 4x³ i প্লাস 3y² j প্লাস 2yz³ k ইন্টু del phi এর মান আমরা আগের পেজ থেকে দেখে আসি 2xz i প্লাস 9j প্লাস x² k। যদি আমরা ডট গুণফলটি কমপ্লিট করি তাহলে আমি বুঝতে পারছি আমরা পাবো 8x⁴z, তাহলে আমরা পাবো 8x⁴z প্লাস 27y² প্লাস 2x²yz³। যেহেতু আমাদের 1 1 1 বিন্দুতে এই মানটি বের করার কথা, তাই আমরা আমাদের ইকুয়েশনের সমস্ত চলকে মানগুলো ইনপুট দিয়ে ফেলি। 8 into 1⁴ into 1 plus 27 into 1 squared plus 2 into 1 squared into 1 into 1 cube equals to 8 plus 27 plus 2 equals to 37. So এটাই আমাদের জন্য অ্যান্সার। পরবর্তী প্রবলেমে চলে যাই। তাহলে আমরা বলা হচ্ছে n এর মান কত হলে m is equals to something 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 সলিনয়েডাল হবে। এখন আমরা সবাই জানি যদি m ভেক্টর ফিল্ডটি সলিনয়েডাল হইতে হয় তাহলে তার যে ডাইভারজেন্স আছে সেই ডাইভারজেন্সের ভ্যালু কত হতে হবে? 0 হতে হবে। আমরা জানি যদি কোনো একটি ভেক্টর ফিল্ডের ডাইভারজেন্সের ভ্যালু 0 হয় তাহলেই কেবলমাত্র সেই ভেক্টর ফিল্ডের জন্য সলিনয়েডাল শেপ পাওয়া যাবে। সো ডাইভারজেন্স অফ m equals to 0 যদি হয় আমরা সলিনয়েডাল একটা শেপের ভেক্টর ফিল্ড পেয়ে থাকব। সো ডাইভারজেন্স অফ m বের করার জন্য আমরা কি করতে হবে? আমরা নাবলা ডট m করব। নাবলা ডট m অর্থাৎ i del del x প্লাস j del del y প্লাস k del del z into m ভেক্টরের জন্য আমাদের আসবে twice x plus 7y into I plus twice x minus 9 into j plus thrice y plus nz into equals to del x of 2x plus 7y plus del y of 2x minus 9 plus del z of 3y plus nz equals to 2 plus 0 plus n। আগে আমরা বুঝতে পারছি ডিফারেন্সিয়েশনটি কিভাবে করা হয়েছে। এই del x শুধুমাত্র twice x কে ধরেছে এবং তার রেজাল্ট 2 বের করেছে। 7y এ যেহেতু x সম্বলিত পদ নেই তাই তার ডেরিভেটিভ 0। এই del y এর সামনে কোনো y সম্বলিত পদ নেই, দ্যাটস ওয়াই পুরো ডেরিভেটিভটির ভ্যালুই 0। আবার del z এর সামনে 3y এ কোনো z সম্বলিত পদ নেই, দ্যাটস ওয়াই সেটুকুর ভ্যালু 0, কিন্তু nz এর মধ্যে যেহেতু z সম্বলিত পদ আছে তাই সে nz কে ধরে ডেরিভেটিভ বের করেছে n। সুতরাং আমরা বলতে পারি এখানে
2 প্লাস n ইকুয়ালস টু 0 হলেই আমাদের এই m ভেক্টর ফিল্ডটি সলিনয়েডাল হবে, যেখান থেকে n এর ভ্যালু আমরা বের করতে পারছি -2। সো n এর ভ্যালু যদি -2 হয়, আমাদের এই m ভেক্টর ফিল্ডটি অবশ্যই একটি সলিনয়েডাল ভেক্টর ফিল্ড হবে। আশা করি আপনারা প্রবলেমটি বুঝতে পেরেছি। চলুন তাহলে পরবর্তী সমস্যায় চলে যাওয়া যাক। বলা হয়েছে a একটি ভেক্টর, প্রমাণ করতে হবে এই a ভেক্টরটি অঘূর্ণনশীল। আমরা জানি যে কোনো একটি ভেক্টর ফিল্ডকে যদি অঘূর্ণনশীল প্রমাণ করতে হয়, তাহলে তাদের কার্লের ভ্যালু হতে হবে 0। আর কার্ল 0 আসার অর্থ হচ্ছে নাবলা অপারেটরের সাথে সেই ভেক্টরের ক্রস গুণফলের মান 0 হতে হবে। এন্ড দ্যাট ইজ বাই আমরা কার্ল বের করার জন্য আগে একটা 3x3 ম্যাট্রিক্স গঠন করি। সেই 3x3 ম্যাট্রিক্সে থাকবে i, j এবং k, নাবলা অপারেটরের জন্য del del x, del del y এবং del del z, এবং a ভেক্টরের জন্য 6xy plus z কিউব, 3x square minus z এবং 3xz squared minus y। যদি আমরা গুণনটি কমপ্লিট করি, তাহলে আমরা পাবো i del y of 3xz squared minus y minus del z of 3x squared minus z। সিমিলারলি j এর জন্য আমাদের থাকবে del z into 6xy plus z cube minus del x of 3xz squared minus y plus k এর জন্য থাকবে আমাদের del x of 3x squared minus z minus del y of 6xy plus z cube। আমরা যদি পরবর্তী পাতায় ব্যাপারটাকে নিয়ে যাই, তাহলে আমরা পাবো বেসিক্যালি আমরা কার্লের ভ্যালু পাচ্ছি বা কার্ল ভেক্টরটিকে পাচ্ছি i -1 plus 1 plus j 3z squared minus 3z squared plus k 6x minus 6x equals to, বুঝতেই পারছি আমরা 0। সুতরাং যেহেতু আমাদের কার্লের ভ্যালু এসেছে 0, আমরা বলতে পারি a ভেক্টরটি একটি অঘূর্ণনশীল ভেক্টর ফিল্ড। আই গেস সবাই বুঝতে পেরেছি এই পর্যন্ত। তো আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। অনেক ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো আমি সৈয়দ আল নাহিয়ান এখানেই সাইন আউট করছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।